নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আজ আমাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে, আমরা দিনভর যেদিকে নজর রেখেছি, আমরা দেখেছি মধ্যরাতে জঙ্গি ঘাঁটিগুলি একেবারে উড়িয়ে দিল ভারত। সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে একেবারে পেহেলগাঁওয়ে গত 22শে এপ্রিলের ঘটনা আমরা দেখেছি, সেখানে একেবারে যোগ্য জবাব দিল ভারত। পেহেলগাঁওয়ে হামলার ঘটনার জোরদার বদলা এবার ভারতের 15 দিনের মাথায় প্রত্যাঘাত। পাকিস্তান ও পাক অধিকৃত যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে, সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ভারত। আজ মধ্যরাতেই কিন্তু দেখা গিয়েছে এই অপারেশন সিন্দুরের ঘটনা, এবং অপারেশন সিন্দুর একেবারে যে তা সাফল্য, একেবারে সাকসেসফুল তা বলাই যায়। মধ্যরাতে যে আমরা দেখলাম গতকালই 1টা 4 মিনিট নাগাদ যে অপারেশন সিন্দুরের ব্যবস্থা, এবং সেই সময়ে একের পর এক জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দেওয়া হয়। সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি আমরা দেখেছি ধুলির সাথে পরিণত হয়েছে পাক অধিকৃত এবং পাকিস্তানের 4টি এবং পাক অধিকৃত জায়গায় 5টি জঙ্গি ঘাঁটি। সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি একেবারে ধুলিসাৎ হয়ে গিয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখছেন মধ্যরাতে পাকিস্তানের 9টি জায়গায় হামলা, 25 মিনিটে ধ্বংস পাকিস্তান ও পাক অধিকৃত জঙ্গি ঘাঁটিগুলি। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে আমরা দেখেছিলাম ধর্মীয় পরিচয় জেনে জেনে একের পর এক হিন্দু পুরুষদের যেভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সেই ঘটনার যোগ্য জবাব 15 দিনের মধ্যে যোগ্য জবাব দিল ভারত। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখছি, আপনাদের দেখাচ্ছি এই প্রাইম টাইমে। আপনারা দেখছেন সেই সমস্ত ছবি। পাক অধিকৃত এবং পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ছিল একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, যোগ্য জবাব ভারতের। 20টি যুদ্ধবিমান থেকে 24টি মিসাইলে হামলা, 12টি সুখোই, 8টি রাফালের হামলায় ব্রহ্মস মিসাইলের ব্যবহার করা হয়েছে। মধ্যরাতে 3 বাহিনীর একত্রে অভিযান। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, গত 22শে এপ্রিল যে ঘটনা আমরা দেখেছি, একের পর এক হিন্দু পুরুষের ধর্মীয় পরিচয় জেনে জেনে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সেই ঘটনার যোগ্য জবাব দিল এবার ভারত। জানি রাখবো যে ইট যখন তুমি ছুঁড়েছো তো পাটকেল তো তোমাকে খেতেই হবে। অর্থাৎ যেভাবে তুমি ভারতীয়দের উপর অ্যাটাক করেছে পাকিস্তানের এই মদতকারী, এই জঙ্গিরা, এই সন্ত্রাসবাদীরা, যেভাবে 26টি নিরীহ প্রাণকে রীতিমতো কেড়ে নিয়েছে, তার জবাব কিন্তু, তার যোগ্য জবাব কিন্তু এই মুহূর্তে ভারত দিয়েছে। এবং কার্যত এই সন্ত্রাসবাদীরা যেখানে যেখানে থাকতো, এই আতুরঘর সন্ত্রাসবাদীদের, এই আতুরঘর কার্যত ধূলিসাৎ করে দিল ভারত। এবং বলা যেতেই পারে যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছে ভারত। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই ছবিও দেখেছি। তোমাকে জানিয়ে রাখবো গতকাল অর্থাৎ রাত 1টা 5 থেকে 1টা 30 পর্যন্ত এই 25 মিনিটের মধ্যে 9টি জায়গায় সন্ত্রাসবাদীদের যে আতুরঘর ছিল, যে দীর্ঘদিন ধরে এই সমস্ত জায়গায় সন্ত্রাসবাদীরা তারা কি করতো, তারা এখানে তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হতো, তাদের এখানে ট্রেনিং দেওয়া হতো, যে শুধুমাত্র ভারতবর্ষে নয় স্নেহা, সারা বিশ্বে যেভাবে সন্ত্রাসী হামলা দেখেছি, কখনো ফ্রান্সে, কখনো আমেরিকায়, সেই সন্ত্রাসবাদীদের আতুরঘর ছিল এই পাকিস্তান। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আমাদের কিছুক্ষণ আগেই আমরা এই ছবি দেখছিলাম যে পাকিস্তানে কি করা হচ্ছে, যারা এই জঙ্গিরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেই জঙ্গিদের নিহত করা হয়েছে, তাদের রীতিমতো পাকিস্তানের জাতীয় পতাকা মুড়ে তাদেরকে রীতিমতো সম্মান দেওয়া হচ্ছে। স্নেহা, আমরা কি জানি? আমরা জানি যে আমাদের দেশে যখন কোনো সেনা কর্মী বা সেনা তারা যখন দেশের জন্য প্রাণ দেয়, তাদেরকে কিন্তু এই সম্মান দেওয়া হয়। কিন্তু পাকিস্তানে এই জঙ্গিদের সেই সম্মান দেওয়া হলো কার্যত পাকিস্তানের সঙ্গে যে জঙ্গিদের একটা যোগ সাজক, অর্থাৎ এই পাকিস্তানি যে জঙ্গিদের কার্যত নিয়ন্ত্রণ করতে বলা যেতে পারে, সেই পাকিস্তানের সেই ছবিটি কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে প্রকাশ পেয়ে গেল। তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক জঙ্গি যে ঘাঁটি, কারণ নরেন্দ্র মোদী তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, সেই মাটিতে কিন্তু মিশিয়ে দেওয়া হলো। অর্থাৎ যে সিন্দুরের আমরা দেখেছি যে এক নবদম্পতি তারা কাশ্মীরে গিয়েছিলেন, কার্যত
সেই সিন্দুরের বদলা কিন্তু নেওয়া হলো এই অপারেশন সিন্দুর মাধ্যমে, এবং এই সন্ত্রাসবাদীদের কার্যত যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। স্নেহা, একেবারেই স্বপ্না, তুমি যেমনটা বলছিলে যে প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে একেবারে কোমর ভেঙে দেওয়া হবে, এবার কিন্তু দেখা গেল পাকিস্তানের সেই ছবি আজ উঠে আসছে, একেবারে সেই ছবি আজ উঠে এলো। পাশাপাশি এই যে অপারেশন সিন্দুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তারই পাশাপাশি অত্যন্ত আবেগপূর্ণ এই নামটি, এবং এখানে আমরা দেখা গিয়েছে যে অপারেশন সিন্দুরে সাই দিয়েছেন, এই নামকরণে সাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কি বলবে? একদমই স্নেহা, আমরা জানি প্রথম দিন থেকে অর্থাৎ 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি কিন্তু বলেছিলেন যে কারুকে রেয়াত করা হবে না, এক একজন জঙ্গিকে ভারত খুঁজে খুঁজে বার করবে এবং তাদেরকে কিন্তু তারা কল্পনা পর্যন্ত করতে পারবে না, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নরেন্দ্র মোদি কিন্তু কার্যত হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন, এবং আজ দাঁড়িয়ে আমরা দেখলাম কিছুক্ষণ আগে রাজনাথ সিং তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি কিন্তু রীতিমতো ভারতীয় সেনা তিনি কিন্তু ভারতীয় সেনাদের যথেষ্টভাবে বললেন কি আজকের এই দিনটা ইতিহাসের গর্বের দিন। কারণ আমি একটু আগেই তোমাকে জানাচ্ছিলাম যে আজ এই দিনটি কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আমরা এর আগেও জানি যে উরি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, কিন্তু আজকের মতো যেভাবে সেনা বাহিনী, ভারতের বায়ুসেনা বলো, ভারতের নৌসেনা বলো, যেভাবে গ্রাউন্ড স্ট্রাইক করা হয়েছে, যেভাবে এয়ার স্ট্রাইক করা হয়েছে, একত্রে মিলিয়ে শতাধিক জঙ্গিকে কিন্তু কার্যত নিকেশ করে দেওয়া হয়েছে, এবং এই দিনটি পরবর্তী প্রজন্মের কাছেও কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রাফালের মাধ্যমে আমরা জানি যে যেভাবে মিসাইল হানা করা হয়েছে, যেভাবে মিসাইল দিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত গুড়িয়ে ফেলা হয়েছে, এই বার্তা কিন্তু বলে দিচ্ছে পাকিস্তানকে যে তুমি যেভাবে অ্যাটাক করে, তুমি যেভাবে নিরীহ মানুষদের হত্যা করেছো, কার্যত ভারত কিন্তু কখনোই, স্নেহা তোমাকে বলে রাখবো যে ভারত কিন্তু কখনোই নিরীহ প্রাণ যাতে না যায় সেই দিকেই কিন্তু লক্ষ্য রেখেছে, কারণ পুরো একেবারে টার্গেট করা হয়েছে। কি টার্গেট করা হয়েছে? এই জঙ্গি ঘাঁটিগুলোকেই কিন্তু টার্গেট করা হয়েছে, এবং এতে কোনো রকম কোনো সাধারণ মানুষের ক্ষতি হয়নি, কোনো পাক সেনার কোনো ক্যাম্পেও কিন্তু ক্ষতি হয়নি, একেবারে টার্গেট করা হয়েছে। এবং তার জন্য এই 14 দিন কিন্তু ভারতীয় সেনা ড্রোন মারফত এই জঙ্গি ঘাঁটিগুলোর উপর কিন্তু কার্যত নজরদারি তারা চালিয়েছিলেন, এবং এর পরেই কিন্তু আমরা দেখলাম যে গতকাল রাত্রে একটা 5 থেকে একটা 30 অর্থাৎ 25 মিনিটের কিন্তু এই একটা কার্যত এই একটা প্ল্যান ছিল, একটা পরিকল্পনা ছিল। তারপরে কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শোনাবো বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই বিষয়ে কি জানিয়েছেন আমাদের, শুনুন। আমরা গিয়ে ওদের যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল ওগুলো একদম গুড়িয়ে দিয়েছি। আমাদের অবজেক্টিভ ছিল পাকিস্তান আর্ম ফোর্সেসকে এনগেজ করা ছিল না, আমরা মাত্র আমাদের উদ্দেশ্য ছিল ইজ অনলি টু ডিস্ট্রয় দ্য টেরর ক্যাম্পস, ওখানে যেখানে জঙ্গি ঘাঁটিগুলো ছিল ওগুলোকে ধ্বংস করা। আমরা এর আগে উড়ি এয়ার স্ট্রাইক করেছিলাম, বালাকোট করেছিলাম, যখন উড়ি সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, বালাকোট এয়ার স্ট্রাইক করেছিলাম, তখনও আমাদের অবজেক্টিভটা লিমিটেড ছিল, একটা জায়গায় গিয়ে ধ্বংস করে চলে আসা। বাট এবার আমরা 9খানা জায়গায় গিয়ে অ্যাটাক করেছি, অ্যান্ড প্রত্যেক কটা স্ট্রাইক আমাদের যা ছিল হাইলি সাকসেসফুল। অ্যান্ড এখন যা মনে হচ্ছে পাকিস্তান আইদার যদি ওরা একটা প্রত্যাঘাত যদি চেষ্টাও করে, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আর রেডি, আর ওদের এমন একটা আমরা জবাব দেব কি ওরা আমার মনে হয় না করতে পারবে। ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স একদম প্রস্তুত আছে তার জন্য, দেশ এর লোকেরাও যেন প্রস্তুত থাকে তার জন্য মক ড্রিল আর এইসব সিভিল ডিফেন্স এক্সারসাইজ হচ্ছে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় পাকিস্তানের মনোবল এই মুহূর্তে অনেকটাই পড়ে রয়েছে ভারতের বিরোধিতা করার জন্য, কিন্তু আমরা আমাদের সংকল্প একদম দৃঢ়, উই নো হোয়াট আমরা কি করতে পারি আর কিভাবে পাকিস্তানকে সেই একদম উল্টা জবাব দেওয়া। পৃথিবীর সামনে আমরা একটা উদাহরণ পেশ করেছি
ইসরায়েল এইভাবে করেছে আক্রমণ, এবার আমরাও করেছি। তো ইসরায়েল এন্ড ইন্ডিয়া আর প্রবাবলি দ্য টু কান্ট্রিজ যারা নাকি এই ধরনের মিশন against a well guarded nation। পাকিস্তানকে আমি বলবো না কি একটা হালকা কান্ট্রি, ওদের যে এমনিতে আর্ম ফোর্সেস আর বেশ মোটামুটি ভালোই ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং আছে, আর ওদের ভালোই শক্ত, বেশ পাওয়ারফুল, কিন্তু we have gone across and carried out the strikes successfully। তো it is খুব বিরাট ব্যাপার ভারতের আর্ম ফোর্সেসের জন্য এন্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনাদের শোনাবো প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্র এই বিষয়ে কি জানিয়েছেন, শুনুন। আমরা যে কাজটা করেছি আমরা কিন্তু বাধ্য হয়ে করেছি। আমরা পাকিস্তানের মতো এই নয় যে তার জমিতে শুধু শুধু ঢুকবো আর তাকে মারবো না। সে তাহলে হলে তো ৭১-এর ওয়ারে অনেক কিছু করে নিতে পারতাম আমরা, কিন্তু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা সেই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড রেসপেক্টগুলো আপহোল্ড করি। সেই জায়গায় যেটা পাকিস্তান করেছে কিংবা তাদের আদরের দুলালগুলো করেছে, যাদের অশিক্ষিত লোকগুলোকে খালি মারার বিদ্যাই শিখিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো রকম কম্পেয়ার হতে পারে না। যেটা করা হয়েছে আমি আশা করছিলাম যে ৪২টা যে ওদের রয়েছে এরকম স্পট যেখানে টেররিস্ট আশ্রয় নেয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, যে ৪২টা না হলে অন্তকে ২২টা এইরকম যে রয়েছে ওদের হাইড আউটগুলো কিংবা ওদের ক্যাম্পগুলো, ওদের ট্রেনিং সেন্টারগুলো, প্লাস যারা এই কাজগুলো করছে তাদের ধ্বংস করে দেওয়া। কারণ এখন আর কোনো রকম মার্সি নেই। যেভাবে ওরা করেছে সেই আমাদের প্রত্যেক ভারতবাসীর কিন্তু সেই জায়গায় একটা ঋণ রয়ে গেছে, যতক্ষণ না ওই ৪ জন যে পশু তারা এসে তাদের আমরা ঠিক মতো ট্রিটমেন্ট যতক্ষণ না দেব ততক্ষণ কিন্তু আমার মনে হয় যে আমরা শান্ত হব না। আজকে এই সিঁদুরের যে জিনিসটা, ইট ইজ এ রিমাইন্ডার যে কত মহিলার, কত বোনেদের আমার দেশে বসে তাদের হাজব্যান্ডদের হত্যা করে এই সিঁদুর তোমরা ছিনিয়ে নিয়েছো। এই মিসাইল কিংবা এইসবগুলো বানানো হচ্ছে কেন? বানানো হচ্ছে এই জন্যে যে টার্গেট শুড বি ডিমলিশড। সেই জায়গাটায় যদি না করতে পারি তাহলে আমাদের দুর্বলতা। আমরা একটা গ্রোয়িং কান্ট্রি, সেই জায়গাটায় আমরা প্রবাবলি ইন দ্য ফায়ার পাওয়ার উই আর 4th ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। তো আমাদের ভয়টা কোথায়? একটা পাকিস্তানের মতো একটা রোগ অ্যান্ড ফেইল্ড স্টেট, ফেইল্ড কান্ট্রি, তাদের জন্য আমাদের কেন হবে? যেটা করা হয়েছে অত্যন্ত ভালো এবং এই প্রেসিশন দরকার। অ্যান্ড তার সঙ্গে যেটা মোদি করেছেন, আই মাস্ট কংগ্রাচুলেট হিম, যে উনি একটা এলিমেন্ট অফ সারপ্রাইজটাকে একদম ভাঙেননি। উনি বলেছেন যে আমরা এখন মক ড্রিল এইসব আমরা প্র্যাকটিস করব। অথচ আমরা ভেবেছিলাম সবাই দেশবাসী যে তিনি বোধহয় আমাদের একটা শেখার জন্য বলছেন, যদি কোনো কিছু হঠাৎ কিছু হয়ে যায় তখন আমরা কি অ্যাকশন নেব। তার আগেই উনি অ্যাকশনটা দিয়ে দিলেন অ্যান্ড হি টুক এভরিবডি বাই টোটাল সারপ্রাইজ। খুব ভালো, কারণ এই যারা আমাদের এয়ারফোর্সের চিফ রয়েছেন, আমাদের নেভাল চিফ রয়েছেন, আমাদের ইনফ্যান্ট্রি মানে আর্মি চিফ রয়েছেন, তাদের প্রত্যেককে কমপ্লিমেন্ট জানাচ্ছি, বিকজ দে হ্যাভ বিন প্ল্যানিং ইন দ্য পার্ট অফ দ্য প্ল্যানিং। সুতরাং আমরা আশা করব যে এর পরে যা হবে আরো বেশি প্রিসাইজ হবে, আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি ডিভাস্টেটিং হবে। এই খবর নিয়ে আমরা ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পহেলগাঁও হামলার ঘটনায় জোরদার বদলা ভারতের। পহেলগাঁওয়ে যে 22 এপ্রিলের ঘটনা, সেই ঘটনায় একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে, সেই সমস্ত জঙ্গি ঘাঁটি আপনাদের দেখাচ্ছি। সেই ছবি আপনারা দেখছেন, একের পর এক জঙ্গিদের ঘাঁটিগুলি একেবারে ধূলিসাৎ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো। এরই পাশাপাশি আপনাদের যেমনটা ছবি দেখাচ্ছিলাম, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে পাক অধিকৃত এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। একেবারে জোর বদলা ভারতের বলাই যায়। গতকাল রাত 1:04 থেকে এই ঘটনা, এবং তারপর দেখা গিয়েছে একের পর এক
জঙ্গিদের ঘাঁটিগুলি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সেই সময়কার ছবি। 15 দিনের মাথায় একেবারে প্রত্যাঘাত ভারতের। সাংবাদিক বৈঠকে সরাসরি নজর রাখবো। সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি। আমাদের এইটুকুই বলা, আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে, ওই জায়গাটা হতে পারে। এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয়, আমাদেরও দেখার ব্যাপার নয়। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এসব ব্যাপারে নজর রাখবে। এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে, আমরা একটা নাম্বার দিয়ে দেবো, লেট আস ডিসাইড, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন। যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম 24/7 আমরা চালু করে দেবো খুব শীঘ্রই। এখানে চালু আছে, নর্থ বেঙ্গলও করতে বলা হয়েছে, উত্তরকন্যাকে। পুলিশও আছে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসএসপিদেরও সতর্ক করা হয়েছে। থানার আইসিরাও মোবাইলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন। ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি, এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে, কাল বাদে পরশুদিন তো রবীন্দ্র জয়ন্তী, আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি করলেন ভালো হয়। বাচ্চারা যাতে বাড়ি থাকে তবেই ভালো, বাড়ি থেকে পড়াশোনা কিছু না। আপনাদের তো ছুটি হবে, হয়তো কেউ আর 10 দিন বাদে দেবেন, কেউ আর 7 দিন বাদে দেবেন, কেউ আর 5 দিন বাদে দেবেন, যেটা আমরা 7 দিন আগে দিয়ে দিয়েছি। কাজে এটা লক্ষ্য রাখার জন্য। আর বাদ বাকি অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে, আমরা আগামীকাল ডেকেছি 5:30টায়, যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানিপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে, সেগুলো দিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এই পর্যন্ত আপনাদের বললাম। বাদ বাকি আমরা যে ছেলেটিকে নিউরাল পার্সন হিসেবে ডিসাইড করেছি, সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন, তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দে ক্যান কিপ ইন টাচ উইথ চিফ সেক্রেটারি। আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে, ডিএমএসপিরাও থাকবে। কিন্তু সবাইকে সব কিছু না জানি, একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয়, তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না, সিক্রেসিটা মেনটেন। কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে, আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম। আমি এটুকু আপনাদের সকলকে বলবো, আমরা সবাই আছি, আমরা দেশটাকে ভালোবাসি। আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু
করে নবজাগরণ। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে, প্যানিকি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে। যদি কোথাও কখনো সাইরেন বাজে, অনেক সময় মক ট্রায়ালও হয়, আপনারা জানেন, কারণ অনেক সময় ধরুন সেই 71 যুদ্ধ হয়ে গেছে লাস্ট, তারপরে কার্গিলের একটা ভয় হয়েছে, সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারপরে বালাকোট বা দুর্গাপুরের জার্নিগুলো ছোট ছোট করে হয়েছে, পুলওয়ামা, কাজে এদিকে আসেনি সব। কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই, তার সত্ত্বেও যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি, নর্থ ইস্টার্নের বর্ডারও আছি, সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে, শান্তি রক্ষা হবে। এইটুকুই আপনাদের কাছে বলার। আর আজকে আপনারা দয়া করে আমায় কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারি না। আর একটা কথা বলি, যে কেউ কাউকে ডেকে ডিবেট করতে বসবেন না, দয়া করে, কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উল্টোপাল্টা করে দেয়, ফলে সন্ত্রাস ছড়ায়, মানুষ প্যানিকি হয়। জেনে বলা উচিত, না জেনে বলা উচিত নয়। আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায়, সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো। তাই আমি হাত জোর করে আবেদন করবো, এই ডিবেটগুলো আপনারা অনেক সময় এখানকার লোক, ওখানকার লোক, সেখানকার লোক, যারা হয়তো সিচুয়েশনটাই জানে না, কারো কথা শুনে কাকে কান নিয়ে পাওয়ালো বলে আমরা যেন না পাই। এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার। আমার মনে হয় গভর্নমেন্টও আপনাদের কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, যেটা আমরা মিটিংয়ে শুনেছি। এবং আমার এটুকুই বলার ছিল, আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি। থ্যাংক ইউ, মেনি থ্যাংকস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন গতকাল মধ্যরাতের ঘটনা। সেখানে দেখাই গিয়েছে একেবারে ধূলিসাৎ এই প্রত্যাঘাত কবে হবে, একেবারে প্রহর গুনছিল ভারতবাসী, সেই প্রত্যাঘাতের ছবি উঠে এলো গতকাল মধ্যরাতে। আমরা এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রাইম টাইমে আজ যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছি, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, পহেলগাঁও হামলার 15 দিনের মাথায় কিন্তু একেবারে জোরদার বদলা নিল ভারত। সেই ছবি মধ্যরাতেই দেখা গেছে এবং সেখানে দাঁড়িয়েই সেই ছবি আপনারা দেখছেন এবং একের পর এক করার সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী এবং তারই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারই পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে। এবং যেখানে আজ 7 তারিখ মক ড্রিলের কথা ঘোষণা করা হয়েছিল এবং তার আগে প্রস্তুতিও নিয়ে নিয়েছিল ভারত, সেখানে দাঁড়িয়ে দেখা গেল গতকাল মধ্যরাতে আচমকাই পাক অধিকৃত এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধূলিসাৎ করে দেওয়া হলো। আপনারা দেখছেন সেই ছবি। ভারতের অপারেশন সিন্দুর, যে সমস্ত হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈশারান উপত্যকায়, সেই সমস্ত ঘটনার একেবারে যোগ্য জবাব দিল ভারত। আপনারা দেখছেন সেই ছবি। পাক অধিকৃত এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দেওয়া হলো। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। এটা তো দরকার ছিল, এটাই তো সবাই এক্সপেক্ট করছিল। দেখো, জবাবটা এরকম ভাবে দেওয়া হলো যেটা আমরা একটা টেকনিক্যাল ওয়ার পাকিস্তানের মধ্যে নিয়ে গেলাম, তাও প্রিসিশন স্ট্রাইক। তার মানে 9 জায়গায় যেখানে আমরা স্ট্রাইক করলাম, এই 9 জায়গা আগের থেকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে এই জায়গাগুলো হচ্ছে পাকিস্তানের টেররিস্টের জন্মস্থান।
শুধু জন্মস্থান না, এই জায়গাগুলোতে পাকিস্তান টেররিস্টদের রিক্রুট করা হয়, ট্রেন করা হয়, আর্ম করা হয়, তারপর তাদের টার্গেট দিয়ে ছড়িয়ে ছিটিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠানো হয়। তারা গত 2 বছর ধরে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল তার জন্য দায়ী ছিল। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, কিন্তু আমরা দেখালাম পুরো বিশ্বকে যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে, আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার না করে ভারতবর্ষের মধ্যে থেকেই এই প্রিসিশন টার্গেটগুলোকে হিট করলাম, only to destroy পাকিস্তান টেররিস্ট হাব অ্যান্ড টেররিস্ট। তাই এটা একটা ঐতিহাসিক মিলিটারি প্রিসিশন, যেখানে আমাদের এয়ারফোর্স আর আর্মি কোঅর্ডিনেট করে এই অ্যাকশনটা। ব্রিগেডিয়ার পিকে সান্যাল কি জানিয়েছেন শুনুন। আমরা 4টে টার্গেট, যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে, আর 5টা যেটা পিওকেতে, এই সব জায়গায় অ্যাটাক হলো। 21টা টার্গেট আমরা অ্যাটাক করলাম। তারপরে আমরা দেখলাম যে কি এফেক্টটা হয়েছে। পাকিস্তানও অনেক কিছু বলেছে আমাদের, যে ওরা নাকি 5টা ইন্ডিয়ান জেট মেরে নামিয়েছে, অনেক পাকিস্তান ইন্ডিয়ান ট্রুপসদের ধরেছে, আর বাকি সব কথা বলেছে। আর এটাও বলেছে যে যদি আর যখন ইন্ডিয়া অ্যাটাক করবে, প্রতিঘাত করবে, তার পাল্টা জবাব আমরা দেব। যাই হোক, আমরা যা করার করেছি আজকে, আর এখন আমরা অপেক্ষা করছি পাকিস্তান কিরকম ভাবে, কখন, কোন জায়গায় জবাব দেবে। ইন্ডিয়া এর জন্য প্রিপেয়ার্ড আছে, তৈরি আছে। পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয়। পাকিস্তানে যে ভেতরকার একটা যে গন্ডগোল চলছে, পাকিস্তান এক হয়ে বেঁচে থাকবে কি না লোকেরা এই প্রশ্ন করছে। বালাকোট, নর্থ ওয়েস্ট প্রভিন্স, পাখতুনিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, হয়তো সিন্ধও আলাদা হওয়ার চেষ্টা করছে। আর এর ওপরে ইন্ডিয়ার হামলা আসবে করে পাকিস্তান অলরেডি জেনে গিয়েছিল। পাকিস্তানের ওপর আমরা হামলা করেছি, এখন অপেক্ষা করছি পাকিস্তান কি করবে। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় সাহা। তন্ময়, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ভারত একেবারে শক্তি প্রদর্শন করছিল, এবং সেখানে দাঁড়িয়ে এবার দেখা গেল একেবারে ব্রহ্মস ব্যবহার, এই প্রথম সামরিক অভিযানে ব্রহ্মস ব্যবহার, তা কতটা নিখুঁতভাবে কার্যকর করলো এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে? দেখো, একেবারেই আমরা যে গত বালাকোট দেখেছি বা উড়ি দেখেছি, এই ধরনের যে স্ট্রাইকগুলো আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাকিস্তান অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর একদম স্পেসিফিক্যালি বলতে গেলে তার ভিতরে ঢুকে কিন্তু হামলা চালানো হয়েছে। কিন্তু এই যে হামলা অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিন্দুরের হামলা কোথা থেকে আলাদা? সেই আলাদার অন্যতম কারণ হচ্ছে যে আমরা একেবারে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকিনি। এলওসি বা আন্তর্জাতিক সীমানা কোনোটাই আমরা কিন্তু লঙ্ঘন করিনি। আমরা ভারতের ভূখণ্ডে থেকে পাকিস্তানের ভেতরে একেবারে জঙ্গি ঘাঁটি পর ধ্বংস করেছি, এবং যে 9টা জঙ্গি ঘাঁটি আমরা ধ্বংস করেছি, এবং তার যে লোকেশন যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, প্রথমে সোয়াইনালা ক্যাম্প, মুজাফফরাবাদ, লাইন অফ কন্ট্রোল থেকে তার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, যা লস্করের অন্যতম একটা ট্রেনিং সেন্টার। এবং এখানে কিন্তু পেহেলগাঁও হামলা, যে হামলার প্রত্যাঘাত এই অপারেশন সিন্দুর, তার কিন্তু জঙ্গিদের ট্রেনিং হয়েছিল বলে খবর। অন্যদিকে সৈয়দনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ, সেখানে জৈশের অস্ত্রভাণ্ডার, ট্রেনিং এবং জঙ্গল সার্ভাইভার
তার কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হতো। আর পাশাপাশি যদি গুলপুর ক্যাম্প কোটলির দিকে আমরা তাকাই, এটা লাইন অফ কন্ট্রোল থেকে এটার দূরত্ব 30 কিলোমিটার। 2024 সালে যে তীর্থযাত্রীদের ওপর বাসে হামলা হয়েছিল সেটাই কিন্তু এইখানেই পরিকল্পনা এবং হামলা দুটোই কিন্তু এইখান থেকেই প্ল্যানিং করা হয়েছিল। এরপর বার্নালা ক্যাম্প ভিড় লাইন অফ কন্ট্রোল থেকে দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, এটাও লস্করের ট্রেনিং ক্যাম্প। এবার যদি আমরা আবাস ক্যাম্পের দিকে যাই, আব্বাস ক্যাম্প কোটলি, এটার দূরত্ব লাইন অফ কন্ট্রোল থেকে 13 কিলোমিটার, অর্থাৎ 9, 13, 30 আমরা একাধিক দূরত্বের বিভিন্ন জঙ্গি টার্গেট কিন্তু একের পর এক নিখুঁতভাবে হামলা করেছি, যে শব্দটা বারবার ভারতের সব থেকে বলা হচ্ছে এবং বিভিন্ন এক্সপার্টরা যেটা বলছেন নিখুঁতভাবে হামলা। এই ধরনের আমরা ইসরায়েলে দেখেছি, লেবাননে জঙ্গি হামলার ক্ষেত্রে দেখেছি, হামাসের ওপরে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, একদম বেছে বেছে জঙ্গিরা যেখানে লুকিয়ে রয়েছে সেসব জায়গায় একদম বেছে বেছে হামলা, একদম অর্থাৎ যেখানে সেই অপরাধী আটকে রয়েছেন সেখানে গিয়ে মিসাইলটা আটকে পড়বেন এবং নির্দিষ্ট সেই বাড়ি, সেই লক্ষ্যবস্তু সেখানে কিন্তু একেবারে পরপর হামলা করবেন। কিন্তু এই ক্ষেত্রে দেখো একেবারে কিন্তু এবার পাশাপাশি আরও যে কটা পাক অকুপাইড কাশ্মীরের যে 5টি অংশের কথা বললাম, এবার যদি পাকিস্তানের আন্তর্জাতিক সীমানার ভিতরে পাকিস্তানের যে অংশগুলো সেগুলোর কথা বলি, সার্জাল ক্যাম্প সিয়ালকোট আন্তর্জাতিক সীমানা থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এখানে জম্মু কাশ্মীর 2025 সালে যে পুলিশ হত্যা হয়েছিল, 4 জনকে পুলিশকে খুন করা হয়েছিল, তার প্ল্যানিং করা হয়েছিল। মেহমুনা জোয়া ক্যাম্প এর আন্তর্জাতিক সীমানা থেকে দূরত্ব হচ্ছে 12 থেকে 18 কিলোমিটার। এখানকে পাঠানকোট হামলার কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই ক্যাম্পে। মার্কাজি তৈবা আন্তর্জাতিক সীমানা থেকে দূরত্ব 18 থেকে 25 কিলোমিটার। এখানে হিজবুল মুজাহিদিনের একটি ক্যাম্প রয়েছে। এখানে কিন্তু 2008 সালে মুম্বাই হামলার ট্রেনিং হয়েছিল এবং পরিকল্পনা হয়েছিল। এখান থেকেই আজমল কাসফ এবং ডেভিড হেডলির মতো লোকেরা কিন্তু এখান থেকে পরপর হামলার ট্রেনিং নেয় এবং আজমল কাসফ যেটা তার বয়ানে দাঁড়িয়েছিল বলে জানা যাচ্ছিল যে এখানে কিন্তু পাক সেনার একাধিক আধিকারিক কিন্তু এই ক্যাম্পটিতে এসেছিলেন। অর্থাৎ এই যে প্রত্যেকটি ক্যাম্প এবং শেষ যেটা রইল মার্কাজ সুহান আল্লাহ, জৈশ ই মোহাম্মদের প্রধান কার্যালয়, সেখানে কিন্তু একেবারে মাসুদ আজহার জৈশ ই মোহাম্মদের প্রধান, তিনি কিন্তু একেবারে এখানে থাকেন এবং তার পরিবারের 10 জন এবং আরও 4 জন সবাই মারা গেছেন, টোটাল 14 জন মারা গিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা যে কতখানি নিখুঁতভাবে এখানে স্কাল্প মিসাইল, লং রেঞ্জার মিসাইল 500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব হামলা করতে পারে, হ্যামার বোম্বার এবং কামিকোজের ড্রোন, এই যে ত্রিফলা, ভারতের যে এই ত্রিফলা, সেই ত্রিফলায় কিন্তু একেবারে আমরা সীমান্ত পার করিনি, যে ক্ষেত্রে এই অপারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ভারতের সামরিক শক্তি বিশ্বের বিভিন্ন তাবড় দেশ, প্রথম বিশ্বের দেশগুলো যে ধরনের অভিযান করে দেখিয়েছে বারবার, আমরা কিন্তু সন্ত্রাসবাদীদের এবং সন্ত্রাসবাদের যারা মদতদাতা সেই পাকিস্তানকে কিন্তু একদম আমাদের সামরিক শক্তি বুঝিয়ে দিয়েছি। আমাদের সীমান্ত আর পার করতে হয় না, আমরা কিন্তু বেছে বেছে নিখুঁতভাবে সেই জঙ্গি ট্রেনিং ক্যাম্পগুলোই কিন্তু একেবারে ধ্বংস করা হয়েছে। এবং একই সাথে আমি যদি তোমাকে ইনফরমেশনগুলো, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, এই যে স্কাল্প ক্রুজ মিসাইল, এটাকে ইউকেতে বলা হয় স্টর্ম শ্যাডো, এটা 500 কিলোমিটার বেশি দূরে হামলা করতে সক্ষম, জিপিএস আইএনএস ব্যবহার করে একদম নিখুঁত প্রিসাইজড হামলা করতে পারে এবং বাংকার, মাটির নিচে তৈরি যেসব হাইড আউট সেগুলো ধ্বংস করতে ব্যবহার করা হয়। এর আগে লিবিয়ায় 2011 সালে, সিরিয়ায় 2018 সালে কিন্তু এই ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি হ্যামার বোমা যেটা বলছিলাম একটু আগে, তার সম্পর্কে যদি একটু বলি, 15 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দূরে হামলা করতে সক্ষম, 125 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক এই বোমাতে ব্যবহার করা যায়। অর্থাৎ 1000 কেজি বিস্ফোরক কোনো বোমায় যদি ব্যবহার করা হয় তা কিন্তু যে কোনো কংক্রিটের নির্মাণও ধ্বংস করে দিতে পারে। এবং তার সাথে বিশেষ করে পাহাড়ি এলাকা এবং শহর এলাকা, সেখানে যদি কেউ লুকিয়ে থাকে, যেখানে স্বাভাবিকভাবে খুঁজে বের করা একটু মুশকিল, সেখানে কিন্তু এই ধরনের বোমা অত্যন্ত কার্যকরী। আফগানিস্তান, মালি এবং পশ্চিম এশিয়ায় কিন্তু এই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কামিকোজের ড্রোন, যে ড্রোন অটোমেটিক্যালি চলমান বস্তুতে হামলা করতে সক্ষম এবং তাকে কন্ট্রোলও করা যায়, এই ধরনের ড্রোনও কিন্তু ব্যবহার করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত হামলা চালাতে পারে এবং এর অন্যতম একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা স্বয়ংক্রিয়, অর্থাৎ নিজে টার্গেট সেট করে তাকে করতে পারে। অর্থাৎ টার্গেট যদি কোনোভাবে পালিয়ে যেতে চায়, টার্গেট যদি কোনোভাবে গাড়িতে থাকে, তাদেরও কিন্তু একদম বেছে বেছে প্রিসাইজলি অ্যাটাক করতে পারে এবং ছোট হওয়ায় রাডারে ধরাও কিন্তু এদের কঠিন। স্নেহা,
একেবারেই তন্ময়, ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এর আগে আমাদের উড়ির ঘটনা মনে আছে, আমাদের মনে আছে বালাকোটের ঘটনা, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই অপারেশন সিন্দুর কিন্তু অনেকটাই আলাদা। মধ্যরাতে যেভাবে পাকিস্তানকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ভারত, সেই খবরেই আজ আমাদের দিনভর নজর রয়েছে। আমরা নজর রাখবো সেদিকেই। তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।